স্বাগত জানাচ্ছি আজকের ওয়ার্ল্ড আপডেটে। পুরো দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য পুরো পৃথিবীর ঘটনাগুলো নিয়েই আমাদের আজকের আয়োজন। শুরু করছি প্রতিবেশী দেশ ভারত দিয়ে। ভারতে রাহুল গান্ধী গতকালকে আদালত তাকে ভর্ৎসনা করার ঘটনায় আজকে রাহুল গান্ধীর যে নেতৃত্বাধীন কংগ্রেসের নেতৃত্বাধীন যে বিরোধী জোট, বিজেপি সরকারের বিরোধী জোট, ইন্ডিয়া জোটের পক্ষ থেকে আদালতকে অযৌক্তিক, অস্বাভাবিক বলে মন্তব্য করা হয়েছে এবং বলা হয়েছে যে দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে, দেশের মানুষের স্বার্থে প্রতিবাদ করা যেকোনো নাগরিকের জন্য কর্তব্য। এটি উল্লেখ করা হয়েছে লাদাখে ভারত চীনের মধ্যে যে সীমান্ত সংঘাত ২০২০ সালে হয়েছিল সেটিকে কেন্দ্র করে দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে যে সমন, সেই সমনের বিরুদ্ধে আদালতের আবেদন নিয়ে গতকালকে উচ্চ আদালত বলেছিল, সুপ্রিম কোর্ট বলেছিল যে রাহুল গান্ধী ভারত বিরোধী অবস্থান নিয়েছেন, দেশ বিরোধী অবস্থান নিয়েছেন এবং আদালত তাকে ভর্ৎসনা করেছিল। তারই প্রেক্ষিতে ইন্ডিয়া জোট এই বিবৃতি দিয়েছে। আজকে সংসদ অধিবেশনের আগে যে জোটের বৈঠকে এই ঘোষণা দেয়া হয়। আরেকটি ঘটনা, ভারতের উত্তরাখণ্ডে প্রবল বন্যায় অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে আরো একটি গুরুত্বপূর্ণ খবর ভারতের জন্য খুবই অ্যালার্মিং, ভারতের অর্থনীতির জন্য অ্যালার্মিং। সেটি হলো যে ট্রাম্প আবারও হুঁশিয়ারি দিয়ে বলেছে যে তারা যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্য আমদানির ক্ষেত্রে আ আরো শুল্ক আরোপ করবে। অর্থাৎ ২৫% শুল্কের কথা বলে যেই হুঁশিয়ারিটা দেয়া হয়েছিল রাশিয়ার সাথে তেল বাণিজ্য বন্ধের, এবং ভারত অনড় অবস্থান জানিয়ে যে জাতীয় স্বার্থেই বিবেচনা করা হবে। কে কি বলল না বলল এগুলো বিবেচনা করা হবে না। অর্থাৎ তেল আমদানি মানে অব্যাহত থাকবে, এমন ঘটনার প্রেক্ষিতে ট্রাম্প আবারও হুঁশিয়ারি দেন এবং ২৪ ঘন্টার মধ্যে বাড়তি শুল্কর ঘোষণা আসতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এমএসএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই বিবৃতি দেন। তো এর বাইরে আরো ঘটনা হলো যে পাকিস্তানে যে পিটিআই, পাকিস্তান তেহরিক ইনসাফ, ইমরান খানের দলের সেই পিটিআই এর ডাকা দেশব্যাপী বিক্ষোভকে ঘিরে ১৪৪ ধারা জারি করা হয়েছে বিভিন্ন দেশে। আজকে পাকিস্তান ইমরান খান একটি বিক্ষোভের ডাক দিয়েছিলেন ইমরান খানের দলের পক্ষ থেকে বিভিন্ন শহরে। তো সেই প্রতিবাদ বিক্ষোভকে কেন্দ্র করেই মূলত নিরাপত্তার স্বার্থে পাকিস্তানের মানে ইয়ার ভাষায় নিরাপত্তার স্বার্থে যে ১৪৪ ধারা জারি করা হয়েছে বিভিন্ন জায়গায়। এর আগে রয়টার্সের খবরে দেখেছিলাম যে গতকাল রাতে এবং আজকে ভোরে এই বিক্ষোভকে কেন্দ্র করে আ পিটিআই এর পিটিআই এর কর্মীদের মানে গ্রেপ্তার করা হয়েছে, যার সংখ্যা শতাধিক ১২০ বলে উল্লেখ করা হয়েছিল আজকে সকালেই। এই সংখ্যা দিন গড়ানোর সাথে সাথে আরো বৃদ্ধি পেয়েছে নিঃসন্দেহে। কারণ আমরা দেখেছি বিক্ষোভকে কেন্দ্র করেই আ আ শুধু লাহোর থেকে ৩০ জন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে। তো এই হলো ভারত এবং পাকিস্তানের মোটা দাগে খবর। এর বাইরে একটা খবর আমরা দিতে চাই, সেটি হলো যে অস্ট্রেলিয়া জাপান থেকে হচ্ছে ১১ টি হচ্ছে জাহাজ কিনবে। স্টেলথ জাহাজ বলা হচ্ছে। অর্থাৎ সামরিক জাহাজ ১১ টি জাহাজ কিনবে। এজন্য তারা $৬০০ কোটি একটি চুক্তি করেছে এবং এটি ১০ বছরে জাপান অস্ট্রেলিয়াকে এই যুদ্ধজাহাজগুলো ১১ টি যুদ্ধজাহাজ হস্তান্তর করবে এমন কথা রয়েছে। এর বাইরে রাশিয়া রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারি কিন্তু বেশ জমে উঠেছে। আজকে মেদভেদেভ হুঁশিয়ারি দিয়েছেন। এক্সে দেয়া পোস্টে তিনি বলেছেন যে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মানে স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের যে বিধিনিষেধ সেটি প্রত্যাহার করে নিয়েছে। অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয় এখন রাশিয়া তার স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো তাদের টার্গেটে মোতায়েন করার ক্ষেত্রে আর আইনি কোনো বাধা থাকবে না এবং সেগুলো মোতায়েন করা হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন। এবং মেদভেদেভ তিনি উল্লেখ করেছেন, মেদভেদেভ সাবেক রাশিয়ান প্রেসিডেন্ট এবং পুতিনের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী। তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন এবং বলেছেন যে রাশিয়ার এই অবস্থান ন্যাটোর রাশিয়া বিরোধী নীতিরই ফল। এর বাইরে আরো একটি ঘটনা আজকে আন্তর্জাতিক পাতায় আমি দেখেছি, আন্তর্জাতিক আ উম সংবাদ মাধ্যমগুলোতে গুরুত্বর
পূর্ণ হয়ে এসেছে। সেটি হলো যে ব্রাজিলের হচ্ছে রাজনীতিবিদ সাবেক প্রেসিডেন্ট বলসোনারোকে গৃহবন্দী রাখার নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। তবে বলসোনারোর পক্ষে ট্রাম্প এই ঘটনার নিন্দা জানিয়েছেন। এর আগে তিনি বলসোনারোকে সাহসী রাজনীতিক হিসেবে মন্তব্য করেছিলেন। তো এর আগেই গৃহবন্দী থাকা অবস্থায় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য দিয়েছেন। আপনারা জানেন যে ব্রাজিলের বর্তমান ক্ষমতাসীন প্রেসিডেন্ট লুলা দা সিলভা তাকে প্রবলভাবে শত্রু জ্ঞান করে ট্রাম্প তথা মার্কিন যুক্তরাষ্ট্র তার যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থানের কারণে ব্রিক্সের নেতৃত্ব দানকারী দেশ। হুথিদের যে মুখপাত্র সে আজকে একটা বিবৃতিতে জানিয়েছে যে ইসরায়েলের বেনগুরিয়ান এয়ারপোর্ট আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে উদ্দেশ্য করে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তারা নিক্ষেপ করেছে। আর ইসরায়েলের পক্ষ থেকে হাইপারসনিককে নিষ্ক্রিয় করা হয়েছে এমনটিও জানানো হয়েছে। আর হুথিদের এই হামলার পেছনে মূল কারণ হচ্ছে ইসরায়েলের গাজা যে নৃশংসতা চলছে, বর্বরতা চলছে তারই প্রতিবাদে এবং এটি অব্যাহত থাকবে এমনটি জানানো হয়েছে হুথিদের পক্ষ থেকে। গাজা পরিস্থিতি আজকেও অবর্ণনীয় অবস্থা, শোচনীয় অবস্থা রয়েছে। আজকে আমরা দেখেছি যে অব্যাহত হামলা, গুলি, বোমা ইত্যাদির কারণে ৭৪ জন ফিলিস্তিনি মারা গেছে এবং এর মধ্যে ৫১ জন হচ্ছে ত্রাণ নিতে গিয়ে মারা গেছে। এটি অবশ্যই দুঃখজনক। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন মূলত ইসরায়েলের জন্য একটি মানে মৃত্যু আ অ মৃত্যু কূপ হিসেবে গাজাবাসীর জন্য হাজির হয়েছে। ১,০০০ এরও বেশি মানুষ এই ইয়েতে ত্রাণ নিতে গিয়ে মারা গিয়েছেন। মূলত এটি মারা গিয়েছে হচ্ছে যে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন তাদের ত্রাণ কার্যক্রম এমন জায়গায় নির্ধারণ করে সেখানে ইসরায়েলি বাহিনী যেখানে ক্যাম্প তাদের আইডিএফ এর যে সমস্ত ক্যাম্প থাকে, নিষিদ্ধ এলাকা থাকে, সেই সমস্ত এলাকার আশেপাশে দিয়ে যেতে হয়। নিষিদ্ধ এলাকার মধ্যে দিয়ে অতিক্রম করতে হয় এবং কাছাকাছিতেই ইসরায়েলি সেনাবাহিনীর থাকে অবস্থান থাকে এবং সেখানে থেকে তারা গুলি করে। এই কারণেই এত বিপুল সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটে। আমরা আজকে আল জাজিরার একটি প্রতিবেদনে পড়লাম সেখানে একজন ভুক্তভোগী বলছেন যে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন থেকে কেউ খালি হাতে ফিরে না। তিনি এর ব্যাখ্যা দিয়েছেন এভাবে যে হয়তো সে নিজেই ইসরায়েলের আম বাহিনীর বুলেট খেয়ে ফিরে আহত হয়ে গুরুতর অবস্থায় অথবা সে তার বন্ধু, স্বজন, প্রতিবেশী কারোর শহীদ আ হওয়ার পর তার মরদেহ নিয়ে ফিরে। আর খুব বেশি সৌভাগ্যবানরা হয়তো একটু আটার বস্তা বা তার কিয়দাংশ ত্রাণ নিয়ে ফিরতে পারে বা ফেরার সুযোগ পায়। আর ক্ষুধায় আজকে মারা গিয়েছে ৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা প্রায় ২০০ র কাছাকাছি পৌঁছেছে। এর মধ্যে ৯৩ জন হচ্ছে শিশু। অর্থাৎ আ মৃতের সংখ্যা ক্ষুধায়, দুর্ভিক্ষে, অনাহারে, খাদ্যাভাবে ১৮৮ জনের মতো ৮৮ জন সম্ভবত। এর মধ্যে ৯৩ জনের শিশু, অর্ধেকের বেশি। এটি খুবই দুঃখজনক এবং অমানবিক বলা হচ্ছে। এই ছিল আজকের মতো আন্তর্জাতিক দুনিয়ার খবরগুলোর সংক্ষিপ্ত অংশ।